ব্যারিস্টার আশরাফ ভাই, আপনি যদি আরো কিছু যোগ করার থাকে সেগুলো হ্যাঁ, আমি বলবেন। আমি অবশ্যই যোগ করার আছে। আমি অনুরোধ করব যে আপনাকে, আমি যেহেতু বিচার বিভাগ নিয়ে কথা, এখানে আমরা তো মহামান্য হাইকোর্টের বিচার বিভাগের নিয়ে কথা বললাম, আমাদের দেশের যে সামগ্রিক মানে বিচার জুডিশিয়ারি, বিভাগের মধ্যে তো সব চলে আসে আসলে, সরকারের সবকিছু। সেই আমি 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 আপনাকে কিছু তথ্য নির্ভর কথা বলতেছি। সেটা হচ্ছে আপনি শুনলে অবাক হবেন এবং কষ্ট পাবেন। এই যে আমরা যে বিচার, ন্যায় বিচার আশা করি, যারা ন্যায় বিচার করবেন, সেই বিচারপতিদের কি অবস্থা, এবং যদি সেই বিচারপতিদের যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাদের পরিবারের প্রতি যদি সম্মান না দেখাতে পারেন, নিরাপত্তা দিতে, তারা কিভাবে ন্যায় বিচার করবেন? কারণ এটা তো অন্য প্রফেশনের মতো না। এটা এজলাসে পড়ে শুনতে হয়, ল গুলোকে দেখতে হয়, পরবর্তীতে যখন তারা জাজমেন্ট অর্ডার লেখে সেটা লর মধ্য থেকেই করতে হয়। সেই রকম যদি কথা হয়, আপনাকে একটা তথ্য নির্ভর বলি। এই যে সিএমএম, মানে মেট্রোপলিটন সিএমএম বলে, আর সারা বাংলাদেশে সিজিএম বলে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, কোন সিএমএম সিজিএম তাদের কোনো বাড়িঘর নাই, ভাড়া বাসায় থাকতে হয়। আপনি দেখেছেন রাজশাহীতে একটা মেট্রো স্টেশন, আব্দুর রহমান সাহেবের নবম শ্রেণীর ছেলেকে মেরে ফেলা হয়েছে, তার ওয়াইফ আহত। আমি লজ্জিত, বিচার বিভাগের কিন্তু সবকিছু গোপন রাখা হয়, সেটা দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এবং বিচারপতি এবং বিচারকরা যে রাস্তাতে হাঁটে সেখানে আমরাও এলাও না। তারা যেখানে বাজার করতে যায়, যদি তারা বাসা ভাড়ায় থাকে, তাহলে কিভাবে তাদের সাথে যদি সাধারণ মানুষের সাথে হয়? আপনি দেখতেছেন যে বিচারপতির পারিবারিক সুনাম, মৃত্যু, তার ছেলে মারা গেছেন, সেই সুখটাকে কিভাবে দেখবেন সেদিকে নজর না নিয়ে সেটা সাংবাদিক সম্মেলন করে ঘটনা বই প্রকাশ করা হয়েছে। কেন আপনারা এত ঘটনা বই প্রকাশ করতে পারেন, সাগরনীর ঘটনা বই প্রকাশ করেন না? ফ্যাসিস্ট শেখ হাসিনা তো পালিয়ে গেছে, আপনারা তো আছেন, আজ পর্যন্ত বিচারের সম্মুখীন করতে পারছেন? চার্জশিট জমা দিতে পারছেন? এবং সবচেয়ে দুঃখ এবং জঘন্য মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বিচার বিভাগকে ধ্বংস করার পায় তারা। সেই খুনি সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, আর খুনির কোনো ভয় নাই, নির্ভয়ে, এবং সেটা প্রচার করা মানে হচ্ছে। বিবিসি সাক্ষাৎকার নিল, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিচ্ছে, বিবিসি নিচ্ছে। না না, শেখ হাসিনা সাক্ষাৎকার বলছে না, আশরাফ সাহেব বলছে। আমি 10 সেকেন্ডে শেষ করি। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে রাজশাহীতে, একজন আমাদের সদ্য বিচারকের স্ত্রী পুত্র হত্যার শিকার হয়েছে। আমাদের আইনেও আছে, হ্যাঁ আমাদের আইনেও আছে, আশরাফ সাহেব 1 মিনিট, আমাদের আইনেও আছে যে ভিকটিম কিংবা ওই যে আসামির কোনো ইন্টারভিউ দেওয়া যাবে না বিচার চলাকালীন। সেইখানে সেই বিচারপতির ওয়াইফের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এনে, এবং আমি তো আগেও জানতাম, এই দাবিও আমরা করেছি। আপনি দেখেন, প্রশাসনের ডিসিএসপিদের বাড়ির অভাব নাই, কিন্তু বিচারপতিদের বাড়ি নাই, একমাত্র জেলা জজ ছাড়া কারো বাড়ি নাই। এগুলোতে মনোযোগ দিক আসিফ নজরুল। এই 15 মাসে উনি কয়টা জেলায় বাড়ি করলেন? এ করতে তো আইনের সংশোধন লাগে না, সংবিধান অ্যামেন্ডমেন্টও করতে হয় না। এটা হচ্ছে আন্তরিকতার বিষয়, এটা হচ্ছে বিচার প্রার্থী বিচারকদের প্রতি প্রকৃত শ্রদ্ধার বিষয়। জি বলুন। এই যে খুনির সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন যে এটাকে এদের পিছনে কোনো লোক নাই? এটা আসলে বিচারালয়কে ধ্বংস করার জন্য। বিচারালয় যদি ধ্বংস হয়, দেশ ধ্বংস হবে। আপনার সম্ভবত মনে আছে, আমি যখন লন্ডন থেকে বিদায় নিই, আমার বিদায় অনুষ্ঠানে প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী, মানে আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি, উনি বক্তব্য দিয়ে বলেছিল যে আমাকে উল্লেখ করে, আমি সেটুকু নাই বললাম, শুধু এইটুকুই বলি যে একটা দেশে গণতন্ত্রের চেয়েও আইনের শাসন জরুরি। আমার কাছে মনে হচ্ছে আর আইনের শাসনকে ধ্বংস করা হচ্ছে। আপনাকে শুধু তো বললাম যে আপনার মাত্র 50টার মতো ফাঁকা আছে, মানে আপনার ডিস্ট্রিক্ট জজ যেটা বলে, সেশন জজ যেটা বলে, সেখানে 200 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, 232 জনকে। আপনি শুনলে কষ্ট পাবে, দেশবাসী জানে না এই 232 জনের বসার জায়গা নাই, এজলাস নাই। আপনি তাদের নিয়োগ দিলেন, তাদের তো কার্যক্রম করতে দিবেন, এজলাস নাই, তাদের খাস কামরা নাই, কিভাবে তারা এখানে বসবে? এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ওখানে যে সেশন জাজ যে বসে, ডিস্ট্রিক্ট জাজ যে বসে, তাদের কি সম্মান থাকে? আরেকটা বিষয় হচ্ছে, উমেদ আলী বলে যে বিচারপতিদের যে ফাইলটা যা নয় ঘুরে, যেটা খুব সেন্সিটিভ, আপনার ফাইল হারিয়ে গেলেও কে জবাব দিবে? এই উমেদ আলী কিন্তু সরকারি কর্মচারী না। যখন বিচারপতি হয়, তাদের এলাকার, তাদের আত্মীয় কোনো অসহায় লোক নিয়ে এসে এই পিওনের কাজটা করায়। তাদের কোনো বেতন নাই, আমরা অনেক আইনজীবীরা সহযোগিতা করি, এতে হয়তো 200-300 টাকা দিনে আসে। কিন্তু যদি একটা ফাইল হারিয়ে ফেলে, এর জন্য কে জবাব দিবে? কে জবাব দিবে বলেন? এই যে বিচার, এই যে আপনি আসিফ নজরুল সাহেবের কথা বলছি, আপনারা যে স্বাধীন বাংলাদেশের কথা বলেন,
2024 সেই স্বাধীন বাংলাদেশের কথা বলছি। আপনারা যারা সংবিধানকে কবর দিতে চান তাদের কথা বলছি। এখানে সংবিধান কবর দেওয়ার বিষয় না তো। আপনারা এই কাজগুলো করতেন, বিচারপতিদের সম্মান, তাদের বসার জায়গা, তাদের উমেদারিদের এগুলো কোনো কিছু নাই। আপনাকে এটা যে এই সরকারকে শুধু দুষলে হবে না। এক্সাম্পল হিসেবে বলি, 2018 থেকে 21 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রয়াত ফ্যাসিস্ট সরকারের ল মিনিস্টার, সেখানে মাননীয় বিচারকরা একটা মাইক্রোবাসে যেতেন, সেটা ছিল ভাঙ্গা, পিছে ছিল ওটা কোনো গ্লাসের জায়গায় প্লাস্টিক লাগিয়ে চলতে হইতো। আর ঢাকা সিএমএম এর কথা বলতেছি, এইখানে 31 জনের জন্য মাত্র 2টা, 37 জনের জন্য মাত্র 2টা মাইক্রোবাস। মাঝে মধ্যে জনগণকে ডিস্টার্ব করে রিকুইজিশন দিতে হয়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। আর যদি মফস্বলের কথা বলেন সেখানে নাই বললে চলে। আপনাকে একটা মানে সত্য উদাহরণ দিই, আপনি কষ্ট পাবেন। এক বিচারকের সাথে এক আসামি বসছেন, উনি বাসে করে যাচ্ছেন ওনার ভাড়াটিয়া বাসায়। তখন ওই বিচারক ওই বলতেছে, স্যার আপনি আমাকে জেলে রাখছিলেন, এখন কি করবেন? উনি পালিয়ে গেছেন ওই বাস থেকে। এই হচ্ছে বাংলাদেশের বিচারকদের অবস্থা। আরো জঘন্য, এখানে বাংলাদেশে সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার কারা? বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার হচ্ছে ডিসি সাহেবরা, তাদের সবচেয়ে বড় বাড়ি। বাংলাদেশের সবচেয়ে বড় ডিসি জমিদার হচ্ছে এসপি সাহেবরা, ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় বাড়ি বাংলো তাদের। বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার হচ্ছে ইউনো সাহেবরা, উপজেলায় সবচেয়ে বড় বাড়ি তাদের। ওসি সাহেবদের থানার ভিতরে বাড়ি থাকে। আর বিচারকদের কোনো জায়গা নাই, তাদের থাকতে হয় এই যেগুলো আপনার কি করা হয়েছে, পরিত্যক্ত করা হয়েছে, সেই পরিত্যক্ত বাসায় ওই বিচারকদেরকে ডিসি সাহেব দয়া করে দেন। তার সবচেয়ে বড় অপমানের জিনিস কিটা জানেন? ওই ডিসি অফিসার পিয়ন যে বিচারককে বলে, স্যার এটা আমার নামে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ডিসি সাহেব আপনি এবারই ছাড়েন। এটা আমার নামে, একটা পিয়ন যে একটা বিচারককে বলে এটা আমার নামে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, তাহলে ওই পরিবার, ওই বিচারক কার কাছে বিচার নিয়ে যাবে বলেন? তারপরে যদি তাদের নিরাপত্তার কথাটা দেখলেনি যে রাজশাহীর মাননীয় সেশন জাজ, সে একটা ভাড়া বাসায় ছিলেন, সে একটা জিডি করেছেন, সে কথা কিন্তু বলছেন না যে সে একটা জিডি করেছিলেন একটা, কারণ ওই ছেলেটা ছিল হলো সে বলতেছে যে সে নাকি 24-এর যোদ্ধা। একটা বিচারকের পরিবারকে যদি একটা নেশাখোর ডিস্টার্ব করে তার ওয়াইফকে, সে দেশে বিচার ব্যবস্থা কিভাবে স্বাধীন নিতে বলেন দেখুন। একটা বিচারকের ওয়াইফকে তার ভাষায় যে, আমি ধরে নিলাম বড় সত্য, এই কথাটা তো আপনি বললেন না। তাদের যে টিভিতে প্রচার করছেন বিচারকের ওয়াইফ কি সাধারণ মানুষের মতো? আমাকে মাফ করবেন, আমাদের যারা গার্মেন্টস শ্রমিক আছে, আমাদের মা বোনদের কথা, তাদের বাসা, তাদের খুব কষ্ট করে খাবার নিয়ে চলে যেতে হয়, তাদের আপনি রাস্তায় ঘুরে ঘুরে ডিস্টার্ব করছেন, দেখার মতো কেন ইপটিজিং করতেছে। বিচারকের ওয়াইফকে কি একটা আপনাদের হিসেবে যারা এখন পাগল বানানোর চেষ্টা করতেছেন নিয়ে আপনারা তার কাছ থেকে তাকে মুক্তি করবেন, পাগল দেখে তাকে আইনের কাছ থেকে তাকে খালাস করাবেন, সেই পাগলকে একটা বিচারকের ওয়াইফকে ডিস্টার্ব করতে পারে? একটা ডিস্ট্রিক্ট জাজ, সেশন জাজের মত একটা তার ওয়াইফকে তার পরিবারে যদি ডিস্টার্ব করে, জিডি করার পরে যদি ব্যবস্থা না নেন, এখনো প্রচার করছেন। এবং সবচেয়ে জঘন্য, এটা আমি বলবো রাষ্ট্রীয় স্পন্সরে করা হচ্ছে একজন খুনিকে তার সাক্ষাৎকার প্রচার করার সুযোগ দেওয়া। আপনি যদি একজন বিচারকের ওয়াইফকে, একটা নবম শ্রেণীর ছেলেকে মেরে ফেলা হয়েছে, তার ওয়াইফের সাথে খারাপ সম্পর্কের কথা আপনি প্রচার করবেন, সেটার চেয়ে এর চেয়ে জঘন্য আর কি আছে? এখন তো ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রচারের জন্য, বক্তৃতা দিবার জন্য 32 ভেঙে ফেলেন, ঘুরিয়ে ফেললেন, সেখানে গরজব করে খিচুড়ি খেলেন। ওই ছেলেটা তো যথার্থই বলেছে যে আমি প্রত্নতাত্ত্বিক নিয়ে ছোটবেলায় লেখাপড়া করি, আমার এটার মধ্যে আগ্রহ আছে, এই পুরা বাড়ি একজন বাংলাদেশের জন্য তীর্থস্থান হবে। এই যে আপনার যে দ্বিমুখী ভাব,